ফ্যাট থেকে আমরা আজকে টপ 30 কোশ্চেন্স অ্যানালাইসিস করব উইথ ডিটেলস হচ্ছে কি অ্যানালাইসিস বলতে পারো উত্তর এবং উত্তরের যদি কারো এই ফ্যাট সংক্রান্ত যদি পড়াও যদি না থাকে আজকের এই ক্লাসের মধ্য দিয়ে সমস্ত কিছু হচ্ছে জেনে যাবে। জীবন সংকটনের স্তর, আজকে এই জীবন সংকটনের স্তরের মধ্যে আমাদের সরল অণু এবং বৃহৎ অণুর মধ্যে আমরা হচ্ছে কি এই ফ্যাট পড়ে থাকি। ঠিক আছে, অনেক এই 30 কোশ্চেন্সের আমরা একটা সিরিজ এখন শুরু করছি ইন ডিটেল এক্সপ্লেনেশন। ভালোভাবে সকলে দেখবে এবং খুব ইম্পর্ট্যান্ট একটা ক্লাস এটা। লিপিড বা ফ্যাট অণুর মৌলিক গাঠনিক উপাদানগুলি কী কী? লিপিড বা ফ্যাট অণুর মৌলিক গাঠনিক উপাদান কী কী, অর্থাৎ লিপিড বা ফ্যাটে কী কী থাকছে, লিপিড বা ফ্যাটে কী কী থাকছে যদি আমরা সেটার কথা যদি বলে অপশনসগুলো দেখানো একবার কী কী আছে। অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, গ্লুকোজ ও ফ্রুক্টোজ, নিউক্লিওটাইড ও শর্করা। তো ফ্যাট, আমরা যদি ফ্যাটকে যদি ভেঙে যদি থাকি, ফ্যাটকে ভেঙে আমরা কি পাই? বৃহৎ অণু যদি আমরা ফ্যাট বলি তো ফ্যাটকে ভেঙে আমরা কি পাই? লিপিড বা স্নেহ পদার্থ রাসায়নিক গঠন সম্পর্কে এখানে জানতে চাওয়া হয়েছে, তাই তো। এখানে আমরা লিপিডকে যদি ভাঙি তবে আমরা সাধারণত পাবো ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, এদের একটা এস্টার পাবো। ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলটা বলতে এক প্রকার হচ্ছে গিয়ে অ্যালকোহলকেই বোঝায়, ওয়ান টাইপ অফ অ্যালকোহল হচ্ছে গিয়ে গ্লিসারল। তো গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিডের একটা পার্ট। তারপরে আসো, তবে এখান থেকে আমাদের সঠিক উত্তর হয়ে গেল হচ্ছে কি বি নাম্বারটা। নেক্সট কোশ্চেন্সে চলো। সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড সম্পর্কে কোনটি সত্য? সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড সম্পর্কে কোনটি সত্য বলেছে? কার্বন শৃঙ্খলে কমপক্ষে একটি দ্বিবন্ধন থাকে। এরা সহজে হাইড্রোজেন গ্রহণ করতে পারে। সাধারণ তাপমাত্রায় এরা তরল থাকে। কার্বন শৃঙ্খলে কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে না। ফার্স্ট আমরা এটা বুঝবো যে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কাকে বলবো এবং অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কাকে বলবো, তারপর তাদের বৈশিষ্ট্যর ব্যাপারটা তো তারপর আসবে, তাই তো। তবে কার্বন পরমাণু শৃঙ্খলের বন্ধনের প্রকৃতির উপর নির্ভর করে আমরা ফ্যাটি অ্যাসিডকে দুটো টাইপে ভাগ করতে পারি। একটা হচ্ছে গিয়ে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড এবং আরেকটা হচ্ছে গিয়ে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। খুব ভালো করে বোঝো আগে, সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড এবং অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড এই দুটো ভাগে ভাগ করলাম আমরা। এবার যে সম্পৃক্ত যে ফ্যাটি অ্যাসিড থাকবে সেই সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের মধ্যে আমরা কার্বন শৃঙ্খলের এক বন্ধন পাবো। ঠিক ঠিক যেরকমভাবে আমরা জৈব রসায়নের মধ্যে পড়ি সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তার মানে আমাকে যখন বলবে যে সম্পৃক্ত বললে তখন বুঝবো কার্বন শৃঙ্খলের মধ্যে কোন প্রকার বন্ধন রয়েছে। কার্বন শৃঙ্খলের মধ্যে এক বন্ধন রয়েছে। যদি কার্বন শৃঙ্খলের মধ্যে যদি এক বন্ধন থাকে তার মানে এদের বন্ড কি হয়ে গেল? এদের বন্ড হয়ে গেল স্ট্রং বন্ড হয়ে গেল। এদের বন্ড স্ট্রং বন্ড হয়ে গেল। তো স্ট্রং বন্ড যদি হয় তবে এরা সাধারণ অবস্থায় কি থাকবে? কঠিন থাকবে। আমাকে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড সম্পর্কে কোনটি সত্য বলেছে? তার মানে একে যাই, একটি দ্বিবন্ধন থাকবে না, এতে হচ্ছে গিয়ে দ্বিবন্ধন থাকবে না, এতে হচ্ছে গিয়ে কার্বন শৃঙ্খলের মধ্যে এক বন্ধন হবে। এরা সহজে হাইড্রোজেন গ্রহণ করতে পারে। ভুল, সহজে এরা হাইড্রোজেন গ্রহণ করতে পারে না। যদি অসম্পৃক্ত হতো, অসম্পৃক্ত মানে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন থাকবে। তবে সেই দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন যদি থাকে তখন তারা কি করতে পারে? তারা ইজিলি হাইড্রোজেন গ্রহণ করতে পারবে। ত্রিবন্ধন ব্রেক আউট হতে পারে, দ্বিবন্ধন ভেঙে যেতে পারে, ভেঙে গিয়ে আরও হাইড্রোজেন যুক্ত করতে পারে। ঠিক আছে, তবে হাইড্রোজেন গ্রহণ করতে পারবে কারা? অসম্পৃক্তরা। এবার সাধারণত তাপমাত্রায় এরা তরল থাকে। দেখো আমি কি বললাম? আমি বললাম যে সম্পৃক্তর মধ্যে এক বন্ধন থাকে এবং অসম্পৃক্তর মধ্যে দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকে। এবার অসম্পৃক্ততে যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যদি থাকে তবে দ্বিবন্ধন ত্রিবন্ধন তো ব্রেক হতে পারে। দ্বিবন্ধন থেকে এক বন্ধন হতে পারে, ত্রিবন্ধন থেকে হচ্ছে কি তোমার দ্বিবন্ধন বা এক বন্ধন হতে পারে। তার মানে সেই বন্ডগুলো দুর্বল। সেই বন্ডগুলো দুর্বল মানেই হলো এদের যে অবস্থা সেই অবস্থা কি হবে? তরল হবে।
ঠিক আছে, আর কঠিন হবে না, কঠিন কারা হবে, সম্পৃক্তরা কঠিন হবে। তার মানে সি নাম্বারটাও আমার এখান থেকে কারেক্ট আনসার নয়। তারপরে কার্বন শৃঙ্খলে কোনো ত্রিবন্ধন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে না, অবশ্যই তাই। আমাদের এখান থেকে সঠিক আনসারটা হয়ে যাবে এটা, যে কার্বন শৃঙ্খলে কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন হচ্ছে গিয়ে থাকে না। তারপর নেক্সট প্রশ্নতে চলো, নিচের কোনটি একটি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের উদাহরণ? অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের উদাহরণ, ঠিক আছে, খুব সহজ একটা প্রশ্ন বলতে পারো, নিচের কোনটি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের উদাহরণ? কি কি দিয়েছে পারমিটিক, এটার করার জন্য আগে তোমাকে জানতে হবে লিস্টটা, যে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের মধ্যে কি কি পড়বে, অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের মধ্যে কি কি পড়বে, তাই না? সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের মধ্যে কি কি পড়বে এবং অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের মধ্যে কি কি পড়বে। এখানে যে অপশনসগুলো দেওয়া আছে সেই অপশনসগুলোর মধ্যে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বলেছে, অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড হচ্ছে তোমার ওয়েলিক, যে দেখতে পাচ্ছ অপশন নাম্বার সি, এই ওয়েলিক অ্যাসিড এটা হচ্ছে অসম্পৃক্ত। বাকিগুলো দেখো, পামেটিক বলো, স্টিয়ারিক বলো এবং অ্যারাকিডিক বলো, এগুলো কি আছে, পামেটিক বিউটারিকও হবে, পামেটিক, বিউটারিক, স্টিয়ারিক, তারপর তোমার অ্যাসিটিক অ্যাসিড, অ্যারাকিডিক, এগুলো সবগুলোই হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। এবং অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কি, ওলেইক অ্যাসিড, ঠিক আছে। তারপর নেক্সট প্রশ্নতে চলো, আমাদের এগুলো এমসিকিউ একটা ডিসকাশন আমরা করছি, তার সাথে সাথে আমরা এর পরে যখন আমরা র্যাপিড ফায়ারও করব, কিভাবে র্যাপিড ফায়ার সেগুলো আমরা পরবর্তীতে আরও তোমাদেরকে জানিয়ে দেব। তারপরে আসো, বলছে ট্রাইগ্লিসারাইড অণু গঠিত হতে কত অণু গ্লিসারলের প্রয়োজন? খুব সহজ একটা প্রশ্ন, যে ট্রাইগ্লিসারাইড তৈরির প্রক্রিয়ার কথা বলেছে। ট্রাইগ্লিসারাইড হলো এক প্রকার এস্টারযোগ্য গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিডের রাসায়নিক সংযোগ। কার কার সংযোগ হবে? ট্রাইগ্লিসারাইড মানে কি? ট্রাইগ্লিসারাইডে কি কি থাকবে? ট্রাইগ্লিসারাইডে থাকবে গ্লিসারল থাকবে, ভালো করে মনোযোগ দাও, এবং এবং কি থাকবে, এবং থাকবে হচ্ছে কি ফ্যাটি অ্যাসিডে থাকবে, এবং থাকবে ফ্যাটি অ্যাসিডে থাকবে। এবং এবার গল্প হচ্ছে ট্রাইগ্লিসারাইডে কত অণু গ্লিসারলের প্রয়োজন? গ্লিসারল থাকবে তোমার হচ্ছে কি এক অণু, এবং ফ্যাটি অ্যাসিডে থাকবে হচ্ছে কি তোমার 3 অণু, ঠিক আছে। এক অণু গ্লিসারল এবং 3 অণু ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়ে এই দুটো যুক্ত হয়ে কি উৎপন্ন করবে? এই দুটো যুক্ত হয়ে উৎপন্ন করবে ট্রাইগ্লিসারাইড, যেটা আমাকে কোশ্চেন্সের মধ্যে জিজ্ঞাসা করেছিল, যে ট্রাইগ্লিসারাইড। এবং এই ট্রাইগ্লিসারাইড কত অণু হবে? ট্রাইগ্লিসারাইড হবে এক অণু, এবং তার সাথে 3 অণু জল পাবে, তার সাথে 3 অণু জল পাবে, ঠিক আছে। তো আমার প্রশ্নতে বলেছিল কত অণু গ্লিসারলের প্রয়োজন, আমাদের সঠিক উত্তরটা আসবে 1 অণু গ্লিসারল এর প্রয়োজন, ঠিক আছে, 1 অণু গ্লিসারল এর প্রয়োজন। আর যদি আমাকে ফ্যাটি অ্যাসিডের কথা বলতো তখন আমরা বলতাম যে 3 অণু ফ্যাটি অ্যাসিডের প্রয়োজন ছিল। ফ্যাট ও লিপিড অণুতে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল কোন বন্ধন দ্বারা যুক্ত থাকে? ফ্যাট বা লিপিড অণুতে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল নিয়ে তো হয়, তার আগের পার্টটা তো আমরা সেটাই পড়লাম, তাই তো? তার আগের পার্টটা তো আমরা এটাই পড়লাম, যে ফ্যাট বা লিপিড অণুতে কি কি থাকে? ফ্যাটি অ্যাসিড থাকে এবং হচ্ছে কি গ্লিসারল থাকে। গ্লিসারল এক প্রকার হচ্ছে কি অ্যালকোহল বলতে পারো, ঠিক আছে, অ্যালকোহল 3টে OH থাকে এর মধ্যে। এবার বলা হচ্ছে এদের মধ্যে রাসায়নিক কোন বন্ধন থাকে? কি কি অপশনস দিয়েছে, অপশনসগুলোর দিকে একটু তাকিয়ে দেখো। শুরুতে বলেছে পেপটাইড বন্ধন বলেছে। পেপটাইড বন্ধন আমরা কোথায় দেখতে পাই? প্রোটিন বা আমিষ অণুতে দেখতে পাই। প্রত্যেকটা অপশনসগুলো ভালো করে দেখো, এটা কোথায়? এটা প্রোটিনের ক্ষেত্রে, প্রোটিন অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি, ঠিক আছে, প্রোটিনের ক্ষেত্রে আমরা এটা লক্ষ্য করব। বিশেষ করে আমরা বলতে গেলে দুটো অ্যামাইনো অ্যাসিডকে যুক্ত করতে এই পেপটাইড বন্ধ হয়। তারপর বলেছে গ্লাইকোসাইডিক বন্ধন।
গ্লাইকোসাইডিক বন্ধন কাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারি আমরা? এই গ্লাইকোসাইডিক বন্ধন হচ্ছে তোমার শর্করার ক্ষেত্রে আসবে, গ্লাইকোসাইডিক বন্ধন শর্করার ক্ষেত্রে আসবে। মনোস্যাকারাইডগুলো যে পরপর যুক্ত হবে সেটা হচ্ছে তোমার গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা যুক্ত হয়। আর এই যে এস্টার বন্ড দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার ফ্যাটের ক্ষেত্রে এস্টার বন্ড, ফ্যাটের ক্ষেত্রে হচ্ছে এস্টার বন্ড। খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা হয়ে গেল কিন্তু, তাই না? হাইড্রোজেন বন্ধন তারপরে বলেছে, হাইড্রোজেন বন্ধন তো তোমার মূলত আমরা বলতে পারি দুর্বল আকর্ষণ বল বলতে পারি যদি হাইড্রোজেন বন্ড যদি থাকে। নিউক্লিক অ্যাসিড ও জলের মধ্যে তো আমরা এই ধরনের বন্ডগুলো লক্ষ্য করতে পারি, ঠিক আছে? এটা তো তোমার ওই লিপিড রিলেটেড কিছু নয়। তার মানে পেপটাইড বন্ধন হচ্ছে কি আমরা প্রোটিনের ক্ষেত্রে লক্ষ্য করি, গ্লাইকোসাইডিক বন্ধন হচ্ছে কি আমরা শর্করার ক্ষেত্রে লক্ষ্য করি, এস্টার বন্ধন হচ্ছে কি আমরা ফ্যাটের ক্ষেত্রে লক্ষ্য করি। তো এখান থেকে আমাদের যে সঠিক উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে কি এস্টার বন্ধন, এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। আর মাঝে তোমাদেরকে বলে রাখি প্রত্যেকটার কিন্তু কুইজে পাবে, ভিডিওটা ডেসক্রিপশনে দেখবে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে এই পুরো 30 কোশ্চেন্সের একটা সেট পেয়ে যাবে। অর্থাৎ আগে এই পুরো পড়াটাকে খুব ভালোভাবে দেখো এবং দেখার পর তোমরা কুইজটাকে অ্যাটেন্ড করো, 30 আউট অফ 30 করো, ঠিক আছে? অপরিহার্য ফ্যাটি অ্যাসিড বলেছে, অপরিহার্য এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। অপরিহার্য ফ্যাটি অ্যাসিড মানে কি? অপরিহার্য ফ্যাটি অ্যাসিড মানে হচ্ছে আমাদের যে সমস্ত ফ্যাটি অ্যাসিডগুলো আমাদের মানব দেহে নিজে থেকে তৈরি হতে পারে না, নিজে থেকে সংশ্লেষণ করতে পারে না, কিন্তু সুস্থ থাকার জন্য আমাদের খাদ্য গ্রহণের দ্বারা এটা অত্যাবশ্যক একটা, মানে আমাদের এটা লাগবেই। সো আমাদের বডি যদি সেটা প্রোডাকশন করতে যদি না পারে, আমাদের বাইরে থেকে সেটা সংগ্রহ করতেই হবে। তো এইগুলো আমরা সাধারণত এই যে তোমার এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, এর আরেকটা নাম আছে পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বলে। এটাকে বলা হয়, একটা বিশেষভাবে বলা হয় পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, PUFA। কি বলা হয়? পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এদের মধ্যে হচ্ছে গিয়ে পড়বে তোমার মূলত দুটো নাম, এর ক্ষেত্রে আমরা বিশেষভাবে লক্ষ্য করব। একটা হচ্ছে গিয়ে লিনোলেনিক অ্যাসিড, একটা পড়বো আমরা লিনোলেনিক লিনোলেনিক অ্যাসিড। এবং আরেকটার নাম আমরা ভালোভাবে মাথায় রাখতে হবে, দুটো নাম, দুটো একদম মনে রাখা খুব সহজ, একটা লিনোলেনিক, একটা লিনোলেইক। লিনোলেইক অ্যাসিড, ঠিক আছে? লিনোলেনিক অ্যাসিড, লিনোলেইক অ্যাসিড, নাম দুটো খুবই সহজ। অর্থাৎ আমরা অপশানস থেকে এখন খুব সহজে এটাকে উত্তর করতে পারছি। অর্থাৎ এখান থেকে আমাদের সঠিক উত্তরটা কোনটা চলে আসবে? সঠিক উত্তর চলে আসবে সঠিক উত্তর এখান থেকে আমাদের চলে আসবে লিনোলেনিক অ্যাসিড, অর্থাৎ অপশন নাম্বার সি হচ্ছে কি কারেক্ট আনসার। বাকি অপশনসগুলোর দিকে যদি আমরা তাকিয়ে দেখি কি বলেছে, স্টিয়ারিক অ্যাসিডই বলেছে। তো স্টিয়ারিক অ্যাসিড কি? এটি একটি তো সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। আমরা যদি একটু আগে যদি তুমি মনে করে থাকো যে PUFA এর পুরো নামটা কি বলেছি? আনস্যাচুরেটেড বলেছি তো, মানে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের মধ্যে কয়েকটা পড়েছে অপরিহার্য ফ্যাটি অ্যাসিড। তো স্টিয়ারিক অ্যাসিড, পামেটিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, পামেটিক অ্যাসিড এগুলো তো সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। তার মানে এগুলো তোমার অপরিহার্যের মধ্যে তো আসবেই না, তাই না? এগুলো আসবেই না। আমাদের সঠিক উত্তর লিনোলেনিক বা লিনোলিক লেখা আছে, ঠিক আছে, লিনোলিকেও থাকতে পারে, কোনো অসুবিধা নেই। ওই যে লিনোলেনিক যেটা, ওটাই হচ্ছে তোমার লিনোলিক অ্যাসিড হিসাবে গণ্য হয়। তারপরে বলেছে গ্লিসারল। গ্লিসারল তো কোনো ফ্যাটি অ্যাসিড নয়, এটা তো একটা ওয়ান টাইপ অফ অ্যালকোহল, এবং এই অ্যালকোহল ফ্যাটি অ্যাসিডের সাথে যুক্ত হয়ে তোমার ফ্যাট উৎপন্ন করছে। এই অ্যালকোহলটি ফ্যাটি অ্যাসিডের সাথে যুক্ত হয়ে তোমার ফ্যাট বা যাকে আমরা বলছি ট্রাইগ্লিসারাইড উৎপন্ন করছে। তারপর নেক্সট প্রশ্নতে আসো।
অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের বৈশিষ্ট্য কোনটি? অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের কিন্তু বৈশিষ্ট্য কিন্তু এবার পারতে হয়, আমি বলে দিয়েছি। অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড দ্বিবন্ধন ত্রিবন্ধন, দ্বিবন্ধন ত্রিবন্ধন মানে কি দাঁড়াচ্ছে? দ্বিবন্ধন ত্রিবন্ধন মানে দাঁড়াচ্ছে এরা হচ্ছে গিয়ে বন্ড হচ্ছে গিয়ে উইক থাকবে, এদের বন্ড উইক থাকবে, এদের বন্ড উইক থাকবে। তো বন্ড যদি উইক হয় এদের তরল অবস্থায় থাকবে, এরা তরল অবস্থায় থাকবে, কঠিন নয়। তার মানে বৈশিষ্ট্য কোনটি? এদের কি উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হলো? এরা কি উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হলো? না, এটা তো তরলই আছে, তো উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হবে না। সাধারণ তাপমাত্রায় এরা তরল থাকবে। কার্বন শৃঙ্খলে এক বা একাধিক দ্বিবন্ধন থাকে, হ্যাঁ দ্বিবন্ধন থাকবে, কারণ অসম্পৃক্ত তো দ্বিবন্ধন থাকবে, ত্রিবন্ধন থাকবে। অতিরিক্ত হাইড্রোজেন গ্রহণ করতে পারে না, না গ্রহণ করতে পারবে তো, যদি আমরা বন্ড যদি ভেঙে যায় অতিরিক্ত হাইড্রোজেন গ্রহণ করতে পারবে, ঠিক আছে। তো এটা আবার ওই ঘুরে ফিরে একই ব্যাপার যে ভাগের উপর ভিত্তি করে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত এই দুটো ভাগের উপর ডিপেন্ড করে তোমাকে কোশ্চেন্সটা করেছে। তো তোমাকে কিন্তু এই সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো সেগুলো খুব ভালোভাবে পড়তে হবে। আবার অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের যে উদাহরণগুলো আছে এবং তাদের যে বৈশিষ্ট্যগুলো আছে খুব ভালোভাবে কিন্তু একটু পড়তে হবে। তারপর আসো কোষ ও পর্দা গঠনে, কোষ ও পর্দা গঠনে প্রধান ভূমিকা পালন করে কোন ধরনের লিপিড? কোষ ও পর্দা গঠনে, ঠিক আছে। এটা মোটামুটি কোষবিদ্যার একটা প্রশ্ন, সেল বায়োলজি, এখান থেকে আমরা কোষ ও পর্দা বা সেম মেমব্রেনের কথা বলছি। তো এর রাসায়নিক গঠন হিসেবে যদি আমরা বলি, আমরা একটা জায়গায় আমরা পড়েছিলাম তোমার তরল মোজাইক মডেল, ফ্লুইড মোজাইক মডেল বলে একটা মডেল আছে, হ্যাঁ কোষ পর্দা তৈরি, সেখানে দেখবে লিপিড হচ্ছে গিয়ে বেশি পরিমাণ থেকে, লিপিড ঝিল্লি, হ্যাঁ কোষ ও পর্দা মূলত দ্বিস্তরী লিপিড ঝিল্লি দ্বারা তৈরি হয়, ঠিক আছে, লিপিড ঝিল্লি দ্বারা তৈরি হয়। তো যার মধ্যে প্রোটিন অণুগুলো তোমার ভাসমান অবস্থায় থাকে। এবার এখানে আসি প্রশ্নটাতে, তার মানে কি কি দিয়েছে দেখো, ট্রাইগ্লিসারাইড দিয়েছে। ট্রাইগ্লিসারাইড মানে কি? ট্রাইগ্লিসারাইড মানে কি? কেন এটা দেখো, ট্রাইগ্লিসারাইড হলো সাধারণত চর্বি, ঠিক আছে, যা জীবদেহে মূলত সঞ্চিত শক্তি বা এনার্জি স্টোরেজ হিসেবে কাজ করে। আর তারপরে কি বলেছে, ফসফোলিপিড আর কি কোলেস্টেরল। ফসফোলিপিড, লিপিডের মধ্যে তো বেশ কিছু ভাগের মধ্যে আমরা নিয়ে যদি দেখি তখন আমরা দেখছি যে ফসফোলিপিড, আমরা দেখছি ফসফোলিপিড, এটাকে আরও স্পেসিফিকভাবে যদি আমাকে যদি বলতে হয় তখন আমরা অবশ্যই বলবো যে কোন প্রকার হচ্ছে গিয়ে ফসফোলিপিড, তখন আমরা বলবো হচ্ছে গিয়ে লাইপোপ্রোটিন। এই কোশ্চেনটার ক্ষেত্রে তোমাকে যদি সাধারণভাবে যদি জিজ্ঞাসা করে যে প্রধান ভূমিকা পালন করে কোনটি, অবশ্যই ফ্যাট বলবো আমরা, কিন্তু এখানে প্রশ্ন করেছে যে কোন ধরনের ফ্যাট, প্রশ্নটা এটা করেছিল যে কোন ধরনের লিপিড, ধরনটা কোনটা, ট্রাইগ্লিসারাইড হবে না, ট্রাইগ্লিসারাইড হবে না, এটা তো সাধারণ চর্বির ক্ষেত্রে হয়, সাধারণত চর্বির ক্ষেত্রে আমরা ট্রাইগ্লিসারাইড বলি, ঘি মাখন নারকেল তেলের ক্ষেত্রেও আমরা বিভিন্ন ক্ষেত্রে ট্রাইগ্লিসারাইডের ব্যাপার আসবে, ফসফোলিপিড এবং কোলেস্টেরল হবে এখান থেকে সঠিক উত্তর। আর মোম তো তোমরা খুব ভালোভাবে জানো, মোম তোমরা খুব ভালোভাবে জানো, মোম কি বিভিন্ন হচ্ছে কি সেই মৌচাকের মোম হতে পারে, ল্যানোলিন হয়, তোমার তো বিভিন্ন প্রকারের হচ্ছে কি প্রাকৃতিক মোমগুলো হচ্ছে তোমার এখানে থাকছে। আর বিশেষ করে মোম বলতে হচ্ছে পাতার উপরিভাগে যে বিভিন্ন যে কিউটিকলগুলো থাকে সেই ক্ষেত্রে সেগুলোকেও আমরা মোম বলি, তার মানে এই পার্টগুলো মোম বলতে বোঝায়, তার মানে এগুলো আমাদের সঠিক উত্তর হবে না, আমাদের ফসফোলিপিড বা কোলেস্টেরল হবে। এবং ফসফোলিপিডের মধ্যেও আমরা কিন্তু 4 রকম ফসফোলিপিড পাই, এবং সেটাকেও যদি আরও তোমার ভেতরে ঢুকতে হয় যে কোন প্রকার ফসফোলিপিড, তখন তোমরা বলবে লাইপোপ্রোটিন, লাইপোপ্রোটিন। তারপরে চলো নেক্সট কোশ্চেন্সের মধ্যে, কোশ্চেন নাম্বার 9 মধ্যে আসো। কোশ্চেন নাম্বার 9 বলেছে একটি ট্রাইগ্লিসারাইড অণু গঠিত হওয়ার সময় কত অণু জল অপসারিত হয়? অবভিয়াসলি 3 অণু জল অপসারিত হয়, বারবার করে আমরা এটাকে রিপিট করে পড়ছি, কত অণু জল অপসারিত হয়? 3 অণু জল অপসারিত হয়, ঠিক আছে। একটু আগে আমরা এটা ডিসকাশন করলাম, এখানে আর ডিসকাশনের মধ্যে যাচ্ছি না। 10 নম্বর প্রশ্নতে আসো, প্রোস্টাগ্ল্যান্ডিন গঠনে কোন ফ্যাটি অ্যাসিড অংশ নেয়? প্রোস্টাগ্ল্যান্ডিন গঠনে কোন ফ্যাটি অ্যাসিড অংশ নেয়? তো প্রোস্টাগ্ল্যান্ডিন গঠনে আমাদের কি আসবে? অ্যারাকিডোনিক, কোন অপশানটা আসবে? অ্যারাকিডোনিক হচ্ছে গিয়ে অ্যাসিড আসবে। প্রোস্টাগ্ল্যান্ডিন উৎস,
ঠিক আছে, এটার কথা বলা হয়েছে। প্রোস্টাগ্ল্যান্ডিন কি হলো এক ধরনের লিপিড, ঠিক আছে, প্রোস্টাগ্ল্যান্ডিন কি এক ধরনের হচ্ছে কি লিপিড, এবং এটি গঠনে কি আসবে, অ্যারাকিডোনিক অ্যাসিড আসবে সঠিক উত্তর, ঠিক আছে, অ্যারাকিডোনিক অ্যাসিড। তারপরে চলো কোশ্চেন নাম্বার 11, নিচের কোনটি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের উদাহরণ নয় বলেছে, তার মানে আমাকে খুঁজতে হবে এখান থেকে কোনটি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড আছে। পালমিটিক অ্যাসিড, স্ট্যাটিক অ্যাসিড, এগুলো কি তোমার অ্যারাকিডিক অ্যাসিড, এগুলো তো সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। তো সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড নয় বলেছে, অবশ্যই আমাদের সঠিক উত্তরটা চলে আসবে লিনোলেনিক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড। তারপর বাদাম তেলের কথা বলা হয়েছে, বাদাম তেলে প্রধানত কোন ধরনের ফ্যাটি অ্যাসিডে পাওয়া যায়, বাদাম তেলে কোন প্রকার ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়, কি কি বলেছে, বিউটারিক অ্যাসিড, অ্যারাকিডিক অ্যাসিড, একদম এটা বইয়ের প্রশ্ন, অ্যারাকিডিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। তো এখান থেকে আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন নাম্বার বি, অ্যারাকিডিক অ্যাসিড। বাদাম তেলে সাধারণত কোন ধরনের অ্যাসিড পাওয়া যায়, বাদাম তেলে সাধারণত অ্যারাকিডিক অ্যাসিড পাওয়া যায়। নিচের কোনটি সরল লিপিড, দেখো লিপিডকে আমরা ভাগ করি বিভিন্ন রকমভাবে, একটা সরল লিপিড বলবো আমরা, সরল লিপিড একটা ভাগ বলবো, এবং আর একটা হচ্ছে কি যৌগিক লিপিড বলবো। যৌগিক লিপিড এবং সরল লিপিড বলে দুটোতে ভাগ করি, ঠিক আছে, যৌগিক লিপিড এবং সরল লিপিড বলে দুটোতে আমরা ভাগ করি। এবার এই যে যৌগিক লিপিড আছে, সেই যৌগিক লিপিডের মধ্যে তোমার পাবে হচ্ছে কি ফসফোলিপিড পাবে, ফসফোলিপিড পাবে। যৌগিক লিপিডের ভাগগুলো বলছি, এখানে তো তোমার যে প্রশ্নটাতে আছে প্রাকৃতিকটা তো হয়ে যাবে, ঠিক আছে, ফসফোলিপিড, ফসফোলিপিড, তারপর তোমার গ্লাইকোলিপিড। দেখো আমরা ভাগ করছি হচ্ছে গিয়ে যৌগিক লিপিডকে, না আমরা সরল লিপিড বলতে পারি, যৌগিক লিপিড বলতে পারি, স্টেরল বলতে পারি, হাইড্রোকার্বন বলতে পারি। আমরা লিপিডকে বেশ কতগুলো, দুটো ভাগ হবে না, আরও আমরা ভাগের মধ্যে যেতে পারি, আরও ভাগে আমরা করতে পারি, ঠিক আছে, কী কী ভাগে আমরা করতে পারি, সরল লিপিডে ভাগ করতে পারি, যৌগিক লিপিডে ভাগ করতে পারি, তারপর এদের মধ্যে আমরা আরেকটা ভাগ স্টেরয়েড বা স্টেরল হিসেবেও করতে পারি। এইবার প্রশ্ন হচ্ছে আমরা যৌগিক লিপিডকে কটা ভাগে ভাগ করব, ঠিক আছে। তো যৌগিক লিপিডকে আমরা ভাগ করব মূলত 5 রকম ভাগে ভাগ করব যৌগিক লিপিডকে। কি কি থাকবে, একটা ফসফোলিপিড বললাম, একটা বলবো হচ্ছে কি গ্লাইকোলিপিড, নাম দেখেই বুঝতে পারছো যে এর মধ্যে কি কি থাকবে, গ্লাইকোলিপিড, তারপর গ্যাংলিওসাইড, গ্যাংলিওসাইড, তারপর লাইপোপ্রোটিন, সালফোলিপিড। সালফোলিপিড, এখানে একটা ছোট্ট একটা কারেকশন তোমাদেরকে একটু করে দিই। এর আগের একটা প্রশ্নতে ছিল হচ্ছে গিয়ে সেল মেমব্রেন ছিল, সেল মেমব্রেন গঠনে কোন প্রকার লিপিড অংশগ্রহণ করে, তবে সেটা হচ্ছে গিয়ে ফসফোলিপিড। এবার ফসফোলিপিডের মধ্যে কোনটি সেটা বলতে গিয়ে এখানে লাইপোপ্রোটিন বলেছিলাম না, লাইপোপ্রোটিন হচ্ছে গিয়ে আলাদা রকম, হচ্ছে গিয়ে একটা যৌগিক হচ্ছে গিয়ে লিপিড, তো এখানে আমরা লাইপোপ্রোটিন করবো না, শুধু হচ্ছে গিয়ে আমাদের উত্তরটা হবে ফসফোলিপিড। কোন কোশ্চেনটার মধ্যে একবার রিপিট করে তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে যেটা আছে এই যে কোষ পর্দা গঠনে প্রধান ভূমিকা পালন করে কোন ধরনের লিপিড, ফসফোলিপিড এবং কোলেস্টেরল, দ্যাটস ইজ আনসার হবে। এবার ফসফোলিপিডের মধ্যে কোন ভাগগুলোর মধ্যে সে বলতে গিয়ে লাইপোপ্রোটিন বলেছে, সেই লাইপোপ্রোটিন হবে না এখানে, ঠিক আছে, লাইপোপ্রোটিন আলাদা রকমভাবে ওই তোমার ফসফোলিপিডের মতোই আলাদাভাবে আরেকটা ভাগ এখানে। তারপরে আসো নিচের কোনটি হচ্ছে গিয়ে একটি সরল লিপিড। এবার দেখো ফসফোলিপিড হচ্ছে তোমার যৌগিক লিপিড, গ্লাইকোলিপিড আছে সেটাও হচ্ছে গিয়ে যৌগিক লিপিড, চর্বি ও তেল এবং হচ্ছে গিয়ে বলেছে লিপোপ্রোটিন। তো এখান থেকে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সি নাম্বারটা হয়ে যাবে। চর্বি এবং এই যে তেল আছে এটা হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে সরল লিপিড, চর্বি এবং তেল এটা হচ্ছে গিয়ে আমাদের সরল তোমার লিপিড, বা এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে প্রকৃত ফ্যাট বলে থাকি।
তারপরে আসো নিচের কোন জোটটি বলেছে সঠিক, নিচের কোন জোটটি বলেছে সঠিক, নিচের কোন জোটটি হচ্ছে সঠিক? দেখো বিউটারিক অ্যাসিড বলেছে অসম্পৃক্ত, ওলিক অ্যাসিড বলেছে সম্পৃক্ত, স্টিয়ারিক অ্যাসিড বলেছে সম্পৃক্ত, লিনোলিক বলেছে সম্পৃক্ত। অবশ্যই আমরা দেখা মাত্র এটা বলতে পারবো, কারণ আমরা সম্পৃক্ত এবং অসম্পৃক্তের পুরো উদাহরণ কমপ্লিট করেছি, তাই দেখার সাথে সাথে আমরা এটাকে এখানে বলতে পারবো যে স্টিয়ারিক অ্যাসিড হচ্ছে কি সম্পৃক্ত। এই যে জোটটা আছে এই জোটটা একদম ঠিক আছে। তারপরে চলে আসো, গ্লিসারল অণুতে কয়টি হাইড্রক্সিল মূলক আছে? অবশ্যই একটি গ্লিসারল অণুতে আমরা এর আগেও করলাম যে 3টি হচ্ছে গিয়ে OH থাকে। কটি OH থাকে? 3টি OH থাকে। গ্লিসারলের ক্ষেত্রে গ্লিসারেলের ক্ষেত্রে যদি ডাইরেক্ট যদি তুমি সংকেতে যদি বলো, তুমি বলবে C3H8O3 বলবে। এবং গ্লিসারেলের যদি একদম IUPAC যে বৈজ্ঞানিক নাম বা ইউপ্যাক নাম যদি বলো, তখন সেক্ষেত্রে আমরা কি বলবো? এখানে কটা আছে কার্বন? প্রোপেন বলবো। প্রোপেন তিনটে কিন্তু তোমার OH আছে, তার মানে 1 2 3 1 2 3 কটা? তিনটে থাকলে ট্রাই কি আছে? OH আছে। OH থাকলে কি নাম হয়? অল নাম হয়। অ্যালকোহলের জন্য ট্রায়ল, ঠিক আছে, ও এলো করতে ট্রায়ল। তার মানে কি হলো? প্রোপেন 1 2 3 ট্রাইঅল, এটা আসবে আমাদের বৈজ্ঞানিক নাম। এবং আমাদের এখানে যে তোমার ইউপেক নাম, আমাদের এখানে যে প্রশ্নটা ছিল যে কয়টি হাইড্রোক্সিল মূলক আছে, আমরা বলবো 3টি হাইড্রোক্সিল মূলক আছে। কোন ফ্যাটি অ্যাসিড দ্বিবন্ধন উপস্থিত থাকে? একদম সহজ প্রশ্ন, কারণ এটা তোমরা করে এসেছো। কোনটিতে দ্বিবন্ধন আছে? দ্বিবন্ধন কোনটা থাকবে? অসম্পৃক্ত যেটা, সেটাতে দ্বিবন্ধন থাকবে। পারমিটিক হচ্ছে গিয়ে সম্পৃক্ত, বিউটারিক হচ্ছে গিয়ে সম্পৃক্ত, স্টিয়ারিক হচ্ছে গিয়ে সম্পৃক্ত এবং অলিক অ্যাসিড হচ্ছে গিয়ে এখানে অসম্পৃক্ত। তার মানে আমাদের এখান থেকে সঠিক উত্তরটা আসবে অলিক অ্যাসিড, এখানে দ্বিবন্ধন থাকবে। স্নেহ পদার্থে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন ছাড়াও আর কোন মৌল থাকতে পারে? খুব সহজ। কার্বন যেহেতু স্নেহ পদার্থ বলেছে বা লিপিড বলেছে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ছাড়া আর একটা ম্যান্ডেটরি লাগবেই, সেটা হলো নাইট্রোজেন। এবার দেখো কোন কোন অপশানসগুলোতে নাইট্রোজেন আছে। শুধুমাত্র একটা অপশানসেই নাইট্রোজেন আছে, ব্যাপারটা আরও সহজ হয়ে গেল। একটা অপশানসেই নাইট্রোজেন দিয়েছে, তার মানে এটা আসবে নাইট্রোজেন, ফসফরাস, সালফার। 18 নম্বরে আসো, ফ্যাট বা লিপিডের দ্রাবক হিসেবে কাজ করে কোন ভিটামিনগুলো দ্রবীভূত রাখে? ফ্যাটে কোন ভিটামিনগুলো দ্রবীভূত হয়? খুব সহজ প্রশ্ন, ভিটামিন ADEK। তারপরে লেসিথিন অণুতে নাইট্রোজেন ক্ষারক হিসেবে কোনটি থাকে? লেসিথিন বলেছে। লেসিথিন কি? লেসিথিন কি? লেসিথিন বলেছে। লেসিথিনটা কি? লেসিথিন হলো এক প্রকার, লেসিথিন হলো এক প্রকার ফসফোলিপিড, এক প্রকার ফসফোলিপিড, এক প্রকার কি? ফসফোলিপিড লেসিথিন। লেসিথিনের মধ্যে আমরা জানি যে সাধারণত ক্ষেত্রে কি হয়, একটা যদি ট্রাইগ্লিসারাইড বা যদি হয়, তখন সেই জায়গাটা কি হয়, এক অণু গ্লিসারল থাকে এবং 3 অণু ফ্যাটি অ্যাসিডে থাকে, তাই তো? একটি গ্লিসারল থাকে, 3টি ফ্যাটি অ্যাসিড থাকে, এটাই আমরা পড়েছি। কিন্তু এই লেসিথিনে তার স্ট্রাকচারটা একটু অন্যরকম হয়, ঠিক আছে? কীরকম হয়? একটা গ্লিসারল থাকবে, দুটো ফ্যাটি অ্যাসিড থাকবে এবং একটি ফসফরিক অ্যাসিডে থাকবে। এবং এই ফসফরিক অ্যাসিডের সঙ্গে একটা নাইট্রোজেন ক্ষারক কোলিন যুক্ত থাকবে। নাইট্রোজেন ক্ষারক কি যুক্ত থাকবে? নাইট্রোজেন ক্ষারক কোলিন যুক্ত থাকবে। তার মানে লেসিথিন কি? এক প্রকার ফসফোলিপিড। ফসফোলিপিড কি? এক প্রকার যৌগিক লিপিড, ঠিক আছে? লেসিথিনের স্ট্রাকচারটা কি? লেসিথিনের ক্ষেত্রে থাকবে এক অণু গ্লিসারল, ঠিক আছে, প্লাস 2 অণু ফ্যাটি অ্যাসিড, 2 অণু ফ্যাটি অ্যাসিড থাকবে, 2 অণু ফ্যাটি অ্যাসিড থাকবে এবং আরেকটা নাইট্রোজেন হচ্ছে গিয়ে তোমার আরেকটা এক অণু থাকবে, আরেকটা এক অণু ফসফরিক অ্যাসিড থাকবে, ফসফরিক অ্যাসিড।
জাস্ট মিনিট, লিখছে না কেন?